এতক্ষণে পল্লবী বুঝল গন্ধটা আসলে কিসের থেকে আসছিল। বৃদ্ধা হাসতে হাসতে সেই মৃতদেহের চুলে হাত বোলাতে বোলাতে বলল, সোম, হে সোম, দেখো আমাদের গল্প শুনতে একজন এসেছে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য রয়েছে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, সুলেখক অর্ণব ঘোষের কলম থেকে রাংদা। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন অর্ণব ঘোষের কলম থেকে রাংদা। রোহিণীর হুঁশ ফিরল একটা বিকট শব্দে। বাইরে থেকে তীব্র জোরে মাদল, ধামসা এবং উলুধ্বনির শব্দ আসছে। সে দেখল তাদের সেই ছাউনি দেওয়া ঘরে সে শুয়ে রয়েছে, কিন্তু তার ঠিক কী হয়েছিল সেটা মনে করতে পারল না। একটু পরে গরম কফি হাতে নিয়ে ঘরে প্রবেশ করল অভিনব। রোহিণীকে উঠে বসে থাকতে দেখে সে বলল, বাহ, উঠে গেছিস? এখন কেমন লাগছে শরীর? একটু একটু ভালো। কি হচ্ছিল রে আমার? কিছু একটা কারণে সেন্সলেস হয়ে গেছিলি। কি কারণ সেটা তো আমরা জানি না। এনে কফিটা মেরে দে, শরীরটা ভালো লাগবে। কফির কাপ হাতে নিয়ে রোহিণী সেই দিকে চেয়ে রইল। মাঝারি সাইজের হ্যান্ডেলবিহীন মাটির কাপ, তার মধ্যে ধোঁয়া ওঠা পাহাড়ি কফি। প্রথম চুমুক দিতেই শরীরের ভেতর যেন হারিয়ে যাওয়া উদ্যমটা ফিরে পেল সে। বাইরের আওয়াজ সম্পর্কে রোহিণী জিজ্ঞেস করল, কি ব্যাপার রে বাইরে এত এত চিৎকার চেঁচামেচি কেন? ফেস্টিভ্যাল আছে, তোর জন্যই বসে আছি। তাড়াতাড়ি কফিটা খেয়ে বাইরে আয়, একসাথে শুনবো। অভিনব বেরিয়ে যেতেই রোহিণী কফি শেষ করতে ব্যস্ত হয়ে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পরে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখল প্রায় এলাহি কারবার। তাদের বসতির মাঝখানে একটা বেদি মতো করে সেখানে একটা মূর্তি স্থাপন করা হয়েছে। তার সামনে আগুন জ্বলছে এবং সেই বেদিকে ঘিরে একদল মহিলা ছন্দবদ্ধ ভঙ্গিতে নাচ করছে আর উলুধ্বনি দিচ্ছে। পুরুষের দল দুই ভাগে বিভক্ত হয়ে ধামসা আর মাদল বাজাচ্ছে। বেদির ওপর নানাবিধ ফল, পাতা, মিষ্টির ও আনুষঙ্গিক বিষয়ের ছড়াছড়ি, আর একদিকে বেঁধে রাখা আছে 5টা তাগরাই গোসাপ। গত রাতের জায়গাতেই বসে আছে মাওলং, সোম এবং অভিনব। ধীর পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল মূর্তির দিকে। উজ্জ্বল কৃষ্ণকায় তার গাত্রবর্ণ, পরনে সোনালি রঙের বস্ত্র, মাথায় পাতার মুকুট, এক হাতে ধরে রাখা কুঠার এবং অন্য হাতে অগ্নিশিখা। মুখশ্রী সুন্দর, শান্ত এবং একটু স্নিগ্ধ রম্ভশ্রী যেন ফুটে উঠেছে তার শরীরে। রোহিণী বেশ কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর তাকে প্রণাম জানিয়ে এসে বসল অভিনবের পাশে। সোম তাকে একবার জিজ্ঞেস করে নিল তার শরীর ঠিক আছে কিনা। জবাবে ঘাড়ে নেড়ে সায় দিতেই এবার মাওলংকে প্রথম প্রশ্ন ছুড়ে দিল সোম। মাওলং, তুমি বলা শুরু করো, এমনভাবে বলবে যাতে আমাদের কারোর কোনো প্রশ্ন না থাকে। মাওলং চিরাচরিত ভঙ্গিতে একটা মাটির ভাঁড়ে কিছুটা মহুয়া নিয়ে এক চুমুক দিয়ে বলা শুরু করল। ঘটনা শুরু আজ থেকে অনেক বছর আগে, আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। তখন মানুষ গোষ্ঠী বেঁধে থাকতেই বেশি পছন্দ করত। এই অঞ্চলেও বেশ কয়েকটা গোষ্ঠী ছিল। তেমন ছিল নোঙল অঞ্চলে দুটো ভিন্ন গোষ্ঠী। তাদের নিজেদের কোনো রকম দ্বন্দ্ব বা প্রতিযোগিতা কিচ্ছু ছিল না, যার জন্য অন্যান্য অঞ্চলের গোষ্ঠীর লোকেরা তাদের খুব একটা ভালো চোখে দেখতে পেত না। তখন গোষ্ঠী দ্বন্দ্ব হয় প্রচুর, কিন্তু ওই দুই গোষ্ঠী নিজেদের একে অন্যের পরিপূরক করে এমন আত্মিক বন্ধন করে নিয়েছিল
যে নোঙর কখনো পরাধীনস্থই হয়নি। তারা হয়ে উঠেছিল মেঘালয়ের এক ছত্র সংবদ্ধ গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর নাম ছিল থ্রাং এবং মারাল। দুই গোষ্ঠীর লোকেদেরই শনাক্ত করার জন্য একটা বিশেষ পদ্ধতি ছিল। তখন তাদের পরিধেয় বলতে কেবল নিম্নাঙ্গের কাপড় ছিল, ঊর্ধ্বাঙ্গের অনাবৃতও থাকত। তাই দুই দলেরই পিঠের ওপরে অংশে থাকতো একটা ছোট্ট উল্কি, গোষ্ঠীর প্রতীকী উল্কি। থ্রাং গোষ্ঠীর লোকেদের প্রতীক ছিল মোষের শিং, আর মারাল গোষ্ঠীর লোকেদের প্রতীক ছিল ঈগলের ডাঙা। কথাগুলো শুনেই রোহিণীর মনে পড়ল সকালে সে সেই সব বিষয়গুলো সোমের আনা তার দাদুর ম্যাপে দেখেছিল। এদিকে মাওলং বলতে থাকলো, কালক্রমে এই দুই গোষ্ঠী নিজেদের মধ্যে আত্মিকতা বৃদ্ধি করার জন্য শুরু করেছিল আন্তঃবৈবাহিক সম্পর্ক এবং আন্তঃপূজা প্রচলন। তবে সেই বৈবাহিক সম্পর্ক ছিল কেবল গোষ্ঠী প্রধানের জন্য। গোষ্ঠী প্রধান বিশেষত পুরুষই হতেন। থ্রাং গোষ্ঠীর প্রধান পুরুষ তার পছন্দ মতো যে কোনো মারাল গোষ্ঠীর মেয়েকে বিবাহ করতে পারত, এবং উল্টোটাও প্রযোজ্য। অর্থাৎ মারাল গোষ্ঠীর প্রধান পুরুষ তার পছন্দ মতো যে কোনো থ্রাং গোষ্ঠীর মেয়েকে বিবাহ করতে পারত। তখন অবশ্য বিবাহ বলতে আজকের মতো হতো না। শুধু অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক বাঁধা পড়তে হতো। অগ্নির চেয়ে পবিত্র তখন আর কিচ্ছু মানা হতো না। তাছাড়া দুই গোষ্ঠী নিজেদের দুই চিহ্নের অনুকরণে এক বিশেষ পূজনীয় ঈশ্বরের মূর্তি প্রস্তুত করেছিল। এই ঈশ্বর দেখতে ছিল বেশ অদ্ভুত রকমের। তার সম্পূর্ণ দেহটা মানুষের, তবে তার শরীরে মোষের মতন সুঠাম ভাব বর্তমান, এবং সারা পিঠ জুড়ে ছিল ঈগলের ন্যায় পালক। মাথা থেকে বেরিয়ে থাকতো দুটো খাঁড়া লম্বা শিং, এবং পিঠের পেছন দিক থেকে বেরিয়ে থাকতো বিশাল আকার ডানা। এই দেবতার নাম রেখেছিল তারা থেমারাং ব্লেই। প্রত্যেক মাসের অমাবস্যার রাতে সম্মিলিতভাবে তারা সিংহ শিকার করে তাকে বলির মাধ্যমে সিংহের গরম রক্ত দিয়ে দেবতাকে তুষ্ট করত এবং পুজো সম্পন্ন করত। এরকম অভ্যন্তরীণ বিবাহ এবং পুজোর মতো সাংস্কৃতিক রীতিনীতির মাধ্যমে ধীরে ধীরে তাদের গোষ্ঠীর ভেতর এবং বাইরে দুদিক থেকে আরও মজবুত বন্ধনের সূচনা করেছিল তারা। কিন্তু সবকিছু ঠিক থাকলে তো ঈশ্বরের মনোপুত হয় না। এমন সময় থ্রাং গোষ্ঠীর প্রধান উদয়নের পছন্দ হলো এক মারাল গোষ্ঠীর মহিলাকে। তার নাম মহেন্দ্র দত্ত। দুজনেরই সম্মতি থাকায় মাত্র 5 দিনের মাথায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সবকিছু সুসম্পন্ন হলেও রানী মহেন্দ্র দত্ত একটা বিষয়ে রাজা উদয়ন সিংহের থেকে লুকিয়ে রাখল। এ বিষয়ে যাওয়ার আগে বলে রাখা ভালো যে সেখানের লোকেরা একমাত্র থেমারাঙের পুজোকেই নিজেদের ঐতিহ্য বলে মনে করত। ওনার ব্যতীত অন্য কোনো পুজো বা সাধনাকে তারা চূড়ান্ত অপরাধ বলে গণ্য করত। এমনকি নিজেদের নিজস্ব ঈশ্বরের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও গণ্য হতো। এদিকে রানী মহেন্দ্র দত্ত যে বিষয়টা প্রধান উদয়ন সিংহের থেকে লুকিয়েছিল সেটা হলো সে ছিল তন্ত্রবিদ্যায় পারদর্শিনী, এক তান্ত্রিক বা অঘরী জগতের একজন উচ্চমাত্রার পৃষ্ঠপোষক। কিন্তু সেই বিষয়টা সবার থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এসব জিনিস যতই লুকিয়ে রাখা হোক না কেন, একদিন না একদিন সামনে চলে আসেই। তেমনি একদিন উদয়ন সিংহ জানতে পারল মহেন্দ্র দত্তর এই কারবার। সে প্রচণ্ড ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ হল, কিন্তু গোষ্ঠীর নিয়ম অনুযায়ী এবং বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ সে মহেন্দ্র দত্তকে ত্যাগ করল। সমগ্র গোষ্ঠী অত্যন্ত অপমান এবং তিরস্কারের মাধ্যমেই এক প্রকার গোষ্ঠী থেকে বিতাড়িত করল মহেন্দ্র দত্তকে। রাগে, দুঃখে, অপমানে মহেন্দ্র দত্ত আশ্রয় নিল ওই জঙ্গলের গভীর অংশে, ওই যেখান থেকে আমরা নোঙলের দিকে গেলাম ঠিক ওইখানে। তারপর প্রতিশোধ সাধনের জন্য তন্ত্রের মাধ্যমে আহ্বান করে দেবীর রানী রাঙ্গাদাকে। বালি দেশের পৌরাণিক ইতিহাস ঘাটলে তোমরা এনার উল্লেখ পাবে। তাকে আহ্বান করার পরে মহেন্দ্র দত্ত নিজের প্রাণ এবং আত্মা উৎসর্গ করে রাঙ্গদাকে, যার ফলস্বরূপ রাঙ্গদা ধারক হিসাবে গ্রহণ করে তার আহ্বানকারীর শরীরকে।
দাঁড়াও, আমার কাছে কিছু জিনিস আছে, তোমাদের দেখাই। এই বলে নেশার ঘোরে টলমলো পায়ে মাওলং উঠে দাঁড়ালো। তারপর এগোতে লাগলো নিজের ঘরের দিকে। এতক্ষণ ধরে কাহিনী শোনার পর তাদের তিনজনের মধ্যে একটু আলস্য এসে গিয়েছিল। যতক্ষণ না মাও তার সেই জিনিস আনছে, সোম প্রশ্ন করল রোহিণীকে। এই, তোর কি মনে আছে সকালে তো কি হয়েছিল, বা কি দেখেই তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি? রোহিণী প্রথমে কোনো কথার উত্তর না দিয়ে কেবল পুতুলের মতো ঘাড় নাড়ল। না, তার কিছু মনে পড়ছে না। কিন্তু পর মুহূর্তেই সে কপালে ভাঁজ ফেলে কি যেন একটা চিন্তা করে বলল, একটা গন্ধ, খুব কড়া মিষ্টি উগ্র একটা গন্ধ, মাথায় ঝিম ধরানোর মতো। তারপরে তারপরে ব্ল্যাক আউট। মনে করে এইটুকুই বলতে পারল সে। ইতিমধ্যে অভিনব ইশারায় দেখালো যে মাও ঘর থেকে বেরিয়ে এসেছে। হাতে দুটো কি যেন ধরা, অনেকটা ফটো ফ্রেমের মতো। তারা আবার নিজেদের জায়গায় বসল। দূরে তাদের সেই উৎসব এখনও চলছে। নাচ গান তো চলছিলই, তবে এখন একজন আবার পুজো শুরু করেছে। আজ নাকি সারা রাত এই উৎসব চলবে। মাও আবার নিজের জায়গায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলে দুটো ফ্রেমের একটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই হচ্ছে দানবের রানী, দেবী রাঙ্গদা। ওরা ছবিটা হাতে নিয়ে দেখল। এক মুহূর্তের জন্য সেই শীতল রাতের অন্ধকারে তার প্রতিচ্ছবি দেখেই তাদের প্রায় আঁতকে উঠতে হয়েছিল। ফ্রেমের মধ্যে থেকেও সেই মূর্তি যেন জীবন্ত হয়ে বেরিয়ে আসতে চাইছিল। রাংদার একটা বিশাল আকার বিভৎস মুখের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মুখটা সম্পূর্ণ গোলাকার এবং বিকৃত, চামড়া গাঢ় কৃষ্ণ বর্ণের, চোখ দুটো বড় উজ্জ্বল এবং রক্ত লাল, চোখের পাতা প্রায় অদৃশ্য এবং চোখের সাদা অংশ বড়, নাক চ্যাপটাও বড়, নাসারন্ধ্র বড় এবং স্ফীত, মুখটা বড় এবং বিকৃতভাবে খোলা, ঠোঁট লালচে এবং তীক্ষ্ণভাবে বাঁকানো। তার দাঁতগুলো লম্বা, নোংরা এবং তীক্ষ্ণ, যা পশুর দাঁতের মতো দেখাচ্ছে। সেগুলো মুখ থেকে বেরিয়ে আছে, বিশেষত সামনের দুটো বড় দাঁত। লম্বা এবং থোকা থোকা রক্তের দাগযুক্ত জিভটা বাইরে বেরিয়ে এসে ঝুলছে। দীর্ঘ কালো কেশ উস্কো খুস্কো বিশৃঙ্খল এবং কাঁধ পর্যন্ত ঝুলে আছে। গাল দুটো হালকা ফোলা আর চিবুক ভারী। রোহিণী মুখটা দেখার পরে বুঝতে পারল সে আজ সকালে ম্যাপের উপর পেন্সিল দিয়ে যে মুখটা এঁকেছিল সেটার সাথে এই মুখের আকৃতির অনেকটা মিল। কিন্তু সে কাউকে কিছু বলল না। ছবিটা ফেরত দিয়ে সোম বলল, বাবারে, এ তো বিভৎস বাজে দেখতে। দিনের বেলাতে দেখলেও যে কেউ ভয় পেয়ে যাবে। আর অন্য ছবিটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের সম্পর্কে বলেনি, নয়তো বুঝবে কি করে। তো যেটা বলছিলাম, মহেন্দ্র দত্ত নিজেকে রানী রাঙ্গদা রূপী করে তোলার পর তার তীব্র আক্রোশ নেমে আসে নোঙল শহরের ওপর। বেশ কয়েকদিনের মধ্যেই প্রধান উদয়ন মারা যায়। তারপর থেকেই নোঙল অঞ্চলে নেমে আসে দুর্যোগের কালো রাত। রাঙ্গদাকে বলা হতো অগ্নি, রোগ এবং মৃত্যুর রানী। তার রোষানলের প্রভাবে নোঙলের সকল মানুষ অজানা রোগে আক্রান্ত হতে শুরু করলো। অদ্ভুত এক মহামারী যেন ধীরে ধীরে ঘুণা ধরা পোকার মতো ছড়িয়ে পড়তে লাগলো সেই অঞ্চলে। তখন থেকেই লোকজন বুঝে গেছিল এটা মারাল গোষ্ঠীর মহেন্দ্র দত্তর কাজ। আর তারপরেই তারা ঠিক করলো তাদের জীবনের সবচেয়ে বড় ভুল তারা করে ফেলেছে। ত্রাং গোষ্ঠীর লোকেরা ধরে ধরে সমস্ত মারাল গোষ্ঠীর লোকেদের বিতাড়িত করা শুরু করলো। দীর্ঘদিনের অটুট বন্ধন মাত্র কয়েক মুহূর্তের লহমায় যেন ছাড়খাড় হয়ে গেল। প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হলো নোঙল অঞ্চলের ভেতরে। মারাল গোষ্ঠীর যারা প্রতিবাদ করলো বা নিজেদের জেদ রেখে ওই জায়গা থেকে যাওয়ার প্ল্যানিং করলো, তাদের গভীর রাতে কেউ যেন গলা কেটে দিয়ে দড়ি দিয়ে গাছ থেকে ঝুলিয়ে দিয়ে যেত। এতে
তারা আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। থ্রাং এবং মাড়ালের মধ্যে শুধু এই একটাই তফাৎ ছিল, সাহসের। তাদের দুজনের এই জুটি দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে থ্রাংদের সাহস একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। মাড়ালের কোনো মানুষই কোনো দিনই থ্রাংদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস স্বপ্নেও করতে পারেনি। সেদিনও তার ব্যতিক্রম হলো না। কিন্তু মাড়ালদের ওপর এমন অমানবিক অত্যাচার দেখে আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন দেবী রাঙ্গদা। তখন একদিন রাতে হঠাৎ করে, তোমাদের ওই নোঙলের পেছনে একটা পাহাড় আছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ওর মুখ থেকে হঠাৎ করে তীব্র বিস্ফোরণ, লাভা আর আগুন ঝরতে শুরু করে। সে ছিল এক ভয়ানক দৃশ্য। সারা নোঙল অঞ্চল এক প্রকার আগুনে জ্বলছিল। সেদিন রাতে গোষ্ঠী নির্বিশেষে যে যেদিক দিয়ে পেরেছিল নোঙল ছেড়ে পালাচ্ছিল। ওই এক রাতে জনমানবপূর্ণ নোঙল হয়ে পড়ে রিক্ত, দগ্ধ, জনমানবহীন একটা পরিত্যক্ত স্থান। তবে হ্যাঁ, সেই রাতে সবাই পালিয়ে গেলেও শুধু পালায়নি তিনজন। রাঙ্গদা এবং এক লোকচক্ষুর আড়ালে থেকে গেছিল তারা নোঙলেই। উদ্দেশ্য ছিল নিজের জন্মভূমি বিপদগ্রস্ত অবস্থায় ছেড়ে তারা যাবে না। এই বিভৎস দানবী শক্তিকে তারা শেষ করে তবে তারা এই স্থান পরিত্যাগ করবে। কোন তিনজন যারা পালায়নি? থ্রাং প্রধান উদয়নের ছেলে এরলাঙ্গা এবং তার দুই সহকারী বন্ধু। তাহলে তারা সেখানে থেকে কি করলো? সোমের এই প্রশ্নের জবাবে মাও প্রথমে একটা স্মিত হাসি হাসল, তারপর আবার এক ভার ভর্তি মৌহা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো। প্রতিকারের ব্যবস্থা শুরু করলো। আজ সকালে তোমরা দুজন যে সুড়ঙ্গের ভেতর ঢুকলে, তো সুড়ঙ্গের ওই পারে কি দেখলে? অভিনব আর সোম এই প্রশ্নে একটু অবাকই হয়ে গেল। মাওয়ের কাছ থেকে এই প্রশ্ন তারা আশা করেনি। তারা একে অন্যের দিকে তাকিয়ে বিষয়টা একটু স্বাভাবিক করে নিল। তারপর একটা গলা খাকরানি দিয়ে সোম বলল, দেখলাম ওই সামনে পাহাড়, চারিদিকে গাছপালা ভর্তি, একটা পাহাড়ি ঝর্ণা, সামনে নীল জলাশয়। আর জলাশয়ের নিচে? মাওয়ের এই প্রশ্নটা শুনে দুজনেরই দুই ভিন্ন প্রতিক্রিয়া হলো। সোমের তো একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার অবস্থা, আর এদিকে অভিনবের চোখে একটা উজ্জ্বল দ্যুতির প্রকাশ। সোম তার দিকে তাকাতেই অভিনব ভুরু নাচিয়ে বুঝিয়ে দিল যে তখন সেই ঠিক ছিল, জলের নিচে নিশ্চয়ই কিছু ছিল। সোম আমতা আমতা করে বলল, না, ওসব আমরা দেখিনি। কেন, জলাশয়ের নিচে আবার কি থাকবে? বুঝেছি। ওই যে জায়গাটা তোমরা দেখেছো, ওটা আসলে পৃথিবীর কোনো জায়গা বললে ভুল বলা হবে। ওটা বারংয়ের রাজ্য। বারং? সেটা আবার কি? বালি পুরাণে আত্মাদের ভগবানকে বলা হয় বারং। এরলাঙ্গা আর তার দুই অনুচর সেই রাতে পালিয়ে না গিয়ে সবার চোখের আড়ালে ওই সুড়ঙ্গ তৈরি করেছিল। 3 দিন অনাহারে থাকার পর অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজন নিজেদের আত্মাকে উৎসর্গ করে আহ্বান করবে বারংকে, কারণ সে ছাড়া রাঙ্গদাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। চতুর্থ দিন রাতে নিজেদের গুলির নলি কেটে বারংকে উৎসর্গ করে, আর মৃত্যুর পূর্বে তারা তাদের শেষ বাক্য উচ্চারণ করে। রাঙ্গদার মধ্যে যেহেতু এরলাঙ্গার মাতৃ অবস্থান রয়েছে, সেহেতু তাকে সম্পূর্ণ বিনাশ না করে তাকে জঙ্গলে পাথরের মূর্তির মধ্যে বন্দিনী করে রাখতে। বারংয়ের কাছে শুদ্ধ মনে যা চাওয়া হয় সে সেটাই পূর্ণ করে। এই ইচ্ছে প্রকাশ করেই তাদের আত্মা পার্থিব দেহ পরিত্যাগ করে এবং তিনজনের আত্মা ভোগ হিসাবে উৎসর্গ হয় বারংয়ের উদ্দেশ্যে। বারংকে যেখানে আহ্বান করা হয় সে সেখানে নিজের এক ভিন্ন রাজ্য করে তোলে। সেই সুড়ঙ্গের বাইরে তোমরা যে জগৎ দেখেছিলে সেটা বারংয়েরই সৃষ্টি জগৎ। এই জলাশয়ের নিচে আছে তার রাজ্য। কথাটা শুনে সোম আর অভিনব আর একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। অভিনব চাপা স্বরে বলল,
আমার কথা শুনলে আর জলে নিচে নেমে ওই রাজ্য ঘুরে আসতে পারতাম, ইতিহাস তৈরি করতে পারতাম। সোম কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু মাও তার আগেই উত্তর দিয়ে দিল। না না না, ওই জলের নিচে নামলে আর ফেরত আসতে হতো না তোমাদের, বরং নিজেই টেনে নিত তোমাদের। যে একবার তার রাজ্যের সীমানায় প্রবেশ করে সে চিরতরের জন্য তার রাজ্যের বাসিন্দা হয়ে যায়, বেরোনোর কোনো পথ নেই। সাথে সাথে সোম কটমট করে তাকিয়ে যেন প্রতি উত্তর বুঝিয়ে দিল অভিনবকে। মাও এবারে দ্বিতীয় ছবির ফ্রেমটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই হলো আত্মাদের রাজা বারং। ছবিটা হাতে নিয়ে তিনজনেই আবার দৃষ্টি ফেলল তার উপর। এই ছবিটার মধ্যে ভয়ের থেকে যে জিনিসটা রয়েছে সেটা হলো ক্রিপিনেস। রাঙ্গদার মতো ভয়ানক দানবীয় রূপ না হলেও মোটামুটি গা গলিয়ে দিতে বাধ্য এই ছবি। তার মুখটা সিংহ এবং মানুষের মুখের সমন্বয়ে তৈরি, তবে তার মুখের বিভিন্ন স্থানে সাদাটে হয়ে যাওয়া দানাদার ঘায়ের মতো চিহ্ন রয়েছে। চোখ দুটো গোলাকার আর উজ্জ্বল হলদে আকারের, মাথায় একটা সোনালি রঙের মুকুট, নাকে একটা গোলাকার নথ আর গলায় একটা সোনালি রঙের হার রয়েছে। দাঁতগুলো অনেকটা রাংদার মতো। দুপাশের ক্যানাইন দুটো মুখ থেকে বাইরে বেরিয়ে আছে, তাতে লাল লাল রক্তের ছোপ লেগে। সমগ্র মুখ জুড়ে রয়েছে একটা অদ্ভুত ক্রিপি চওড়া হাসি। ছবিটা ফেরত দিয়েই সোম প্রশ্ন করল, আচ্ছা, এর পরের ঘটনা কি? তারপর আর কি বা হবে? এই বারংয়ের সাথে রাঙ্গদার যুদ্ধ চলে কয়েক বছর, তবে শেষমেশ জয়ী হয় বারংই, এবং তাদের মধ্যে একটা সন্ধি হয়েছিল। যেই স্থানে একবার রাঙ্গদা নিজের তাণ্ডব চালিয়েছে সেই স্থান চিরতরের জন্য পরিত্যক্ত থাকতে হবে, কারণ মানুষের মধ্যে ভয় থাকাটা খুব জরুরি, কি না? তাই বারং এই শর্তে রাজি হয়ে যায়। তবে রাঙ্গদার অন্তরের ক্ষোভ তখনও মেটেনি, তাই পাথরের মূর্তিতে বন্দিনী হওয়ার পূর্বে নিজের ভিতর সে একটা প্রতিজ্ঞা করে, ভবিষ্যতে যদি পালিয়ে যাওয়া কোনো মারাল গোষ্ঠীর মেয়ে এখানে ফিরে আসে তবে তার হাত দিয়েই নিজেকে আবার সে মুক্ত করবে। তারপর তার প্রাণের বিনিময় তার শরীরে আবার নিজেকে অধিষ্ঠান করাবে নিজে, এবং তাণ্ডব চালাবেন নোঙলের অভ্যন্তরে। তার উদ্দেশ্যে থাকবে বারংয়ের রাজ্য খুঁজে বার করে তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া। তখন তাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ বর্তমান সময়ে 3 জন শুদ্ধ মনে আত্মত্যাগ করবে এমন হওয়া প্রায় অসম্ভব। বহু বছর ধরে রাঙ্গদা ওই জঙ্গলের অপেক্ষা করে আছে তার শিকারের জন্য, বুঝলে? শেষের কথাগুলো যেন তিনজনের শরীরেই একটা মৃদু শিরশিরানি অনুভূত করিয়ে দিল। রাতের শৈত্যপ্রবাহের মধ্যেও যেন একটা গরম ভাব অনুভব করল তারা। হঠাৎ দূরে একসাথে আবার উলুধ্বনির আওয়াজ শোর করে উঠল, আর তারা দেখল পূজারী লোকটা একটা খাঁড়া মাথার ওপর তুলে একটা গোসাপের মাথা দেহ থেকে আলাদা করে দিল। চারিদিক লালচে রক্তের স্রোতে ভরে গেল। রোহিণী ওই দৃশ্য দেখে ওখানেই বমি করার ভঙ্গিতে মুখে হাত দিয়ে চেপে তাদের ছাউনি দেওয়া ঘরের ভিতরে চলে গেল। সোম আর অভিনব দেখল পূজারী মানুষটা পরপর আরও 4টে গোসাপের বলি দিল। মা উঠে বলল, বিশ্রাম নাও, অনেক ধকল গেছে তোমার। উলুধ্বনির আওয়াজ ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো। নাচ গানও এতক্ষণে থেমে গেছে। পুজোর সমাপ্তির সংকেত ততক্ষণে বেজে গেছে। সোম আর অভিনব একসাথে তাদের ছাউনি দেওয়া ঘরের মধ্যে প্রবেশ করল। মাও তাদের প্রস্থানের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। চোখের আড়াল হতেই মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, বারংদেব, একটু দেখো, অদমের তুমি বর্ষা এখন। ডিসেম্বরের প্রথম রাত। আকাশে মাঝে মধ্যেই খেলে যাচ্ছে বিদ্যুতের সাদা ঝলকানির আলো। একটা শীতল বাতাসের আদিম ছোঁয়া পাওয়া যাচ্ছে বাতাসে। গভীর পাহাড়ি জঙ্গলের একটা আবছা প্রতিচ্ছবি ফুটে উঠল তার মানস চক্ষে। সেখানে রয়েছে একটি নারী মূর্তি, দীর্ঘদেহী,
লম্বা কালো কেশরাশি কোমর অবধি বিস্তৃত। পিছন করে পদ্মাসনে বসে রয়েছে। তার সামনে একটা ভগ্নপ্রায় দেওয়াল দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধ্যানরত। জঙ্গলের ভিতর জায়গাটা ঠিক কোথায় সেটা বুঝতে পারছে না। রাতের স্বাভাবিক নিস্তব্ধতা ভঙ্গ করছে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ দূরে কোথাও একটা পেঁচা তীব্র কর্কশ স্বরে ডেকে উঠল। হঠাৎ করেই সেই নারী মূর্তির শরীরটা যেন একটু কেঁপে উঠল। তারপর সে শুনতে পেল একটা চাপা গোঙানি তার মুখ থেকে ভেসে আসছে। গোঁ গোঁ শব্দে নয়, একটা অন্যরকম শব্দের মতো। হঠাৎ সামনের দেওয়ালের নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। কি প্রচণ্ড উত্তাপ যেন বাতাসে ছড়িয়ে পড়ছে। আগুনের হলদে আলোয় চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা যেন আরও রহস্যময় হয়ে উঠল। ভাঙা দেওয়ালের মাথা ছুঁয়ে আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুঁয়ে দেখতে চাইছে। তারপর ধীরে ধীরে সেই আগুন একটু একটু করে যেন গ্রাস করছে সামনের নারী মূর্তিকে। কিন্তু সেই মূর্তি নির্বিকার। মুখ থেকে এখনও তার গোঙানি শুনতে পাচ্ছে সে। তার শরীরের অনাবৃত অঙ্গ পুড়তে পুড়তে কালো হতে থাকলো। ধীরে ধীরে সেই পোড়া চামড়া আর মাংসল শরীরটা নিয়ে তেবড়িয়ে নারী মূর্তি উঠে দাঁড়াতে শুরু করলো। এতক্ষণ পর বোঝা গেল নারী মূর্তির ঊর্ধ্বাঙ্গ নগ্ন। তার ঊর্ধ্বাঙ্গ এখন সম্পূর্ণ কালো হয়ে অনবরত আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু ওটা কি? ধীরে ধীরে সেই নারী মূর্তির সামনের অংশ থেকে দুটো হাত তার ঘাড়ের পিছনে উদয় হলো, ঠিক যেন একটা বাচ্চা মায়ের কোলে উঠেছে। তারপর তার মুখের আড়াল থেকে বেরিয়ে এলো আর একটা মুখ। সেটা দৃশ্যমান হওয়ার সাথে সাথে সেই মুখ থেকে উন্মোচিত হলো একটা বীভৎসতার দৃশ্য। তার মুখের একটা দিক সম্পূর্ণ পোড়া, চোখ বলতে শুধু সাদা মণি, আর একটা কালো বিন্দু অবস্থান করছে। আর অন্যদিকে রাংদার মতো বীভৎস মুখাবয়ব। চোখটা বড় আর গোল, দুটো দাঁত সামনের দিকে বের করা, কালচে লাল হয়ে রক্তের বিন্দু বিন্দু ছাপ লেগে আছে। হঠাৎ তার ঠোঁট দুদিকে হাসার মতো প্রসারিত হয়ে চওড়া হতে শুরু করলো। মুখ থেকে যেন লালা আর রক্ত মেশানো কষ পড়ছে। সেই বীভৎস নারকীয় মুখে অপার্থিব ভয়ঙ্কর হাসি আর সাথে চামড়া পোড়ার আবরণ সব মিলিয়ে যেন একটা অতিকায় বীভৎস কায়া রচনা করছে। বাতাসটা যেন হঠাৎ করেই খুব ভারী হয়ে এলো। একটা উটকো মরা পচা গা গোলানো গন্ধ নাকি এলো তার। সে নারকীয় মুখ এবারে সেই দাঁত বের করেই অদ্ভুত খিলখিল করে হাসতে হাসতে বেশ মিহি ঋণঋণে কণ্ঠে বলল, আজ রাতে বললাম না যে আমার কাছে আসবি? আয়, আমি তো তোর অপেক্ষা করছি। আমি মুক্তি নেব রে মা, তোর হাতেই মুক্তি নেব। কথাটা বলার সাথে সাথেই একটা চাপা খিলখিল বিকট অট্টহাসির শব্দে চারিদিক যেন ফেটে পড়ল। আর সঙ্গে সঙ্গেই যে দর্শক ছিল সেও হঠাৎ করে ছোট্ট বাচ্চাদের মতো হাসতে শুরু করল। দুই মূর্তির পৈশাচিক খলখলে হাসির শব্দে প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠল। সেই মুহূর্তে একবার তীব্র বেগে মেঘের গর্জন শোনা গেল, এবং সাথে সাথে বিদ্যুতের সাদা আলোর ঝলকানি কয়েক মুহূর্তের জন্য গহীন অন্ধকারকে দূর করে দৃশ্যমান করে দিল দর্শক মানুষটাকে। রোহিণী দাঁড়িয়ে আছে, অসার কাণ্ডজ্ঞানহীন একটা কায়া নিজের মতো একা একা দাঁড়িয়ে হাসছে। রোহিণীর সামনে এখন কোনো নারী মূর্তি নেই, নেই কোনো অদ্ভুত দর্শনের কায়া। শুধু একা একা উন্মাদের মতো হাসছে রোহিণী। ধীরে ধীরে সেই দেওয়ালের দিকে এগোতে থাকলো সে। প্রতি পদক্ষেপের সাথে সাথে তার হাসির প্রাবল্য যেন বৃদ্ধি পাচ্ছিল, আর তার সাথে সে নিজেকে মুক্ত করছিল
একটা একটা করে তার পরিধেয় বস্ত্র থেকে। সম্পূর্ণ নগ্ন হয়ে ঠিক সেই যুবতীর মতো করে দেওয়ালের সামনে বসল রোহিণী। অট্টহাসি বন্ধ হয়ে এখন তারও মুখ থেকে শব্দ বেরোচ্ছে। এমন সময় আকাশ ভেঙে শুরু হলো তীব্র বৃষ্টির রেশ। নগ্ন দেহ সিক্ত হতে থাকল রিমঝিম মাদকতার সুরে। নীলচে জলাশয়ের মধ্যে ক্রমাগত হাবুডুবু খাচ্ছিল সোম। উপরে উঠতে চাইছে সে অনেকক্ষণ ধরে, কিন্তু উঠতে পারছে না। ক্রমাগত হাত পা ছুঁড়তে থাকে সে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। অবশেষে জলের উপরের স্তর দেখতে পেল সে। হাতড়াতে হাতড়াতে উপরে উঠে এলো সে। প্রথমটায় প্রাণ ভরে বেশ কিছুক্ষণ নিঃশ্বাস নিল, কিন্তু তার পরের মুহূর্তেই দেখল এই স্থান তার চেনা স্থান নয়। চারিদিকে একটা বিশাল পাথুরে পাহাড়ে ঘেরা। পাথরের গায়ে খোদাই করা হয়েছে প্রাচীন বর্ণিস লোককথার চিত্র। দেবী রাংদা আর দেবী বারংকেও চোখে পড়ল। মনে মনে সে ভাবল, তার মানে এই লোককথাগুলোর সত্যিই এক অস্তিত্ব রয়েছে। এমনি এমনি তো আর এসব অঙ্কিত থাকবে না। হঠাৎ করেই বাতাসে একটা তীব্র উত্তপ্ত ভাব অনুভূত হচ্ছে তার। সে এখনো জলে ভেসে আছে। সেই জলটাও যেন হঠাৎ গরম হতে শুরু করেছে। একটু ঘাড় ঘোরাতেই সে লক্ষ্য করল জায়গায় জায়গায় ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে ফুটন্ত আগ্নেয় লাভা। তারপর কানে এলো একটা গর শব্দ, অনেকটা ওই বাঘ বা সিংহ যখন চাপা গর্জন করে ভয় দেখায় ঠিক সেরকম শব্দ। শব্দটা আসছে তার মাথার পেছন দিক থেকে। এবারে কিছুর একটা অস্তিত্ব অনুভব করল সোম। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল পিছনে। একটা অগ্নি সিংহাসনের উপরে বসে আছে একজন সিংহ এবং মানুষের সমন্বয়ে একজন প্রাণী। ক্রুদ্ধ তার দৃষ্টি। বাইরে বের হয়ে থাকা দুটো বড় ক্যানাইন দাঁত থেকে রক্ত আর মাংস ঝুলছে। সোমের মনে হলো তার এই জগতে প্রবেশ এক প্রকার অনধিকার প্রবেশ হয়ে গেছে। সেটা সে সহ্য করতে পারছে না। সোম ভাবতে পারছে না তার কি করণীয়। কপাল থেকে ঘাম ঝরছে। হঠাৎই চোখের নিমেষে সেই অদ্ভুত প্রাণী বিকট একটা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। সাথে সাথে ঘুম ভাঙল তার। তার সারা জামা কাপড় ঘামে ভিজে গেছে। রীতিমতো হাঁপাচ্ছে সে এখন। একটু সময় যেতেই নিজেকে ধাতস্থ করল সে। কিরকম অদ্ভুত স্বপ্ন সে দেখল। বারংকে কেন দেখতে পেল সে? গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। উঠে গিয়ে কোঁজো থেকে জল নিয়ে ঢকঢক করে এক ঘটি জল খেল। তারপর হঠাৎই নজর পড়ল রোহিণীর বিছানার উপর। বিছানা খালি, কেউ নেই। এত রাতে মেয়েটা গেল কোথায়? দ্রুত বাইরে বেরিয়ে দেখল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর মাওদের ঘরে এখনও আলো জ্বলছে। একটা চাপা গুঞ্জন এবং হালকা কাঁদার স্বরও বোধহয় শুনতে পেল। সে দ্রুত পায়ে গায়ের চাদরটা মাথায় জড়িয়ে দৌড়ে সেই ঘরে প্রবেশ করল। তাকে দেখে খাসিয়া বধূদের দল তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে দিল। মাও তার দিকে এগিয়ে এলো। সোম দেখল ঘরের হলদে আলোয় চারটে শীর্ণকায় শরীর জরাগ্রস্ত হয়ে শুয়ে আছে। তাদের মুখ জুড়ে ফুটে উঠেছে অসংখ্য দানাদার ঘায়ের মতো অংশ। বেশ কিছু মাছি সেই ঘায়ের উপর বনবন করে উঠছে। সেই ঘায়ের স্থান থেকে চামড়ার মাংস ফুটে উঠেছে। এক বিভৎস নোংরা চামড়া পচা আষ্টে গন্ধ নাকে আসছে তার। সে ঘরে ঢুকতেই গুঞ্জন আর কান্নার স্বর থেমে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সোম মাওয়ের দিকে। মাও মাথা নিচু করে বলল, বুঝতে পারছি না গো, কিচ্ছু বুঝতে পারছি না। এই রোগের নাম দানাদার ঘা, যার উদ্ভাবক স্বয়ং রাঙ্গদা। কিন্তু এই রোগ কি করে ফিরে এলো বুঝতে পারছি না। সে তো বন্দি হয়ে আছে জঙ্গলে। না, আমার মন সেটা বলছে না। আমার মনটা কেমন জানি কু ডাকছে।
ঘরে রোহিণীও নেই। কি এত রাতে কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনার আস্থা বলে 3টে ঘোড়া পাওয়া যাবে? হ্যাঁ, সে পাওয়া যাবে। গুড, তাহলে 3টে ঘোড়া রেডি করুন, আমাদের বেরোতে হবে। আপনি পথ দেখিয়ে নিয়ে যাবেন, আমরা আপনার পেছন পেছন যাব। আমি অনুভবকে ডেকে তুলি। সেসব ঠিক আছে, কিন্তু যাব কোথায়? ঘর জুড়ে বিরাজ করছে একটা চাপা আদিম নীরবতা। সবার চোখে মুখে একটা উৎসুক ভাব এই প্রশ্নের উত্তর জানার। সোম একটু মাথা নিচু করে তারপর বলল, রাংদার কাছে। তার শেষ কথা শুনে ঘরে আবার একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই সে ঘর থেকে বেরিয়ে গেল। মাওলং বিষয়ের গুরুত্ব আঁচ করে কোনো কথা না বলে আস্তা বলে গিয়ে 3টে তেজি তাগড়াই ঘোড়া প্রস্তুত করল। অভিনবকে সেভাবে কিছু বোঝানোর সময় পায়নি সোম। শুধু রোহিণী নিখোঁজ আর চারখাসিয়া ছোকরার অদ্ভুত দানাদার ঘায়ের কথা বলেই নিয়ে এসেছে তাকে এই আস্তাবলের সামনে। একটা ঘোড়া কালো আর একটা বাদামি, এই দুটো যথাক্রমে সোম আর অনুভবের। আর একটা ঘোড়া সাদা ধবধবে ফর্সা, সেটা মাওলংয়ের। শীতল অন্ধকারের কালিমার বক্ষ বিদীর্ণ করে 3জন ঘোড়া ছোটালো সেই ফিকাশ এবং শিমুল গাছের জনমানবহীন অরণ্যের দিকে। বৃষ্টির জল আর তীব্র শীতল সনসনে বাতাস যেন গায়ে কাঁটার মতো বিদ্ধ হচ্ছিল, কিন্তু অশ্বের দল রাতের অন্ধকারে যেন বাতাসের গতিতে ছুটছিল তাদের গন্তব্যের দিকে। ক্রমেই তারা এসে পৌঁছল সেই জঙ্গলাকীর্ণ অঞ্চলের সামনে। ঘোড়ার দল নিজেদের গতিতে একটু লাগাম লাগালো। কৃষ্ণবর্ণ এবং বাদামি বর্ণের ঘোড়া শ্বেত অশ্বের পিছন পিছন যেতে লাগল। তাদের 3 জনের শরীর এখন সম্পূর্ণ ভিজে। এদিকে বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একটু পরেই তারা এসে পৌঁছল সেই ভগ্নপ্রায় রিক্ত দেওয়ালের সামনে। সোম আর অভিনব বিষয়টা দেখে একটু আশ্চর্য হলো। অভিনব তো বলেই বসল, এরকম বেখাপ্পাভাবে মাঝ জঙ্গলে একটা খালি দেওয়াল দাঁড়িয়ে আছে কিভাবে? দেওয়ালের সামনে আসার সাথে সাথেই মাও দেওয়াল ঝুঁকে পড়ে কি যেন একটা খুঁজছে। একটা পচা আঁশটে দুর্গন্ধ যেন নাকে আসছে 3 জনেরই। মাও বেশ ধীরে ধীরে 2বার শ্বাস টেনে বলল, শুকিয়ে যাওয়া শুদ্ধ রক্তের গন্ধ। তারপর আবার মুখে কি যেন বিড়বিড় করতে করতে মাও বসে পড়ল দেওয়ালের নিচে। সোম এবারে খুঁটিয়ে দেখা শুরু করলো দেওয়ালে। দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে একটা নৃত্যরত নারী মূর্তি। তার ঘাড় থেকে সম্পূর্ণ দেহ মানুষের মতন, কিন্তু মুখটা বিভৎস ভয়ানক রাংদার মতন। লালচে দেওয়ালের গায়ে কালচে হয়ে ফুটে আছে সেই মূর্তি। হঠাৎ অদূরে অভিনবের ডাক শুনতে পেল সোম। হাতে করে কি যেন একটা নিয়ে আস্তে আস্তে বলছে, রোহিণী ড্রেস পরে রয়েছে। সোম এবারে বুঝল তার হাতে রাতের বেলায় যেটা পরে রোহিণী ঘুমিয়েছিল সেই পোশাক ধরা আছে। সে কিছু বলতে যাওয়ার আগেই মাও প্রায় ধরা কণ্ঠে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে। রাঙ্গদাকে জাগিয়ে তুলেছে তোমাদের বন্ধু। তোমরা ওর জন্মস্থান পরিবার সম্পর্কে কিছু জানো? সোম আর অভিনব তখনও বিষয়টা বুঝতে পারছে না। সোম একটু চিন্তা করে বলল, না, আমাদের পরিচয় কলেজ জীবন থেকেই। আমরা কেউই কারো জন্ম বা পরিবার নিয়ে আলোচনা করিনি, রাদার করার প্রয়োজন পড়েনি। না, আমার কাছে এখন 2 2 4 হচ্ছে। রাঙ্গদা নিজের মারাল গোষ্ঠীর লোক ছাড়া কারোর কাছে মুক্তি চাইবে না। সেদিন আমি আশেপাশে ঘোরার সময় দেখেছিলাম রোহিণী তোমার ওই মানচিত্রে কি সব আঁকিবুকি কাটছে। এখন তোমার কাছে ওটা থাকলে একটু দাও তো দেখি। সোম তার পিঠের ছোট্ট ব্যাগটা থেকে ম্যাপটা বের করতে করতে বলল, প্রথম দিন আসার পর থেকে আমি ওটা খুলে দেখিনি, তাই ও কিছু করলে আমি খেয়াল করিনি। তার হাত থেকে মানচিত্র এক প্রকার ছিনিয়ে নিতে দেখল। তাতে আবছায়া আবছায়া পেন্সিলের দাগ দিয়ে নকশা জোড়া লাগানো। সেটা নিয়ে দেখেই একটা দীর্ঘশ্বাস ফেলে মাও বলল, যেটা ভেবেছিলাম সেটাই।
এই বলে সে মানচিত্র তাদের দিকে ঘুরিয়ে দিল। সোম আর অভিনব দুজনেই লক্ষ্য করল ম্যাপের ওপর পেন্সিলের স্কেচে ফুটে উঠেছে অবিকল রাঙ্গদার মুখের একটা অবয়ব। কিন্তু যেই সময় এর কথা মাও বলছে, তখন হিসেব অনুযায়ী কেউই রাঙ্গদার খবর বিবরণ কিছুই জানতো না। তাহলে রোহিণী এই মুখ আঁকল কি করে? দুজনের মধ্যেই এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাও আবার বলে উঠল, সেদিন অজ্ঞান হয়ে যাওয়া, মিষ্টি গন্ধ পাওয়া, আমার বলার আগেই এই ছবি আঁকা, তারপর এখন এই। দেওয়ালের নিচের দিকে নির্দেশ করল মাও। সেখানে দেওয়ালের ইটের উপর পোড়ার চিহ্ন আর বেশ কিছু কালচে লাল হয়ে পড়ে থাকা রক্তের ছিটে। মাও বলল, রক্ত আর অগ্নি সংযোগে আহ্বান করেছে তোমাদের বন্ধু রাঙ্গদাকে। ওকে পাবে এখন নাঙলেই। চলো আমার সাথে তাড়াতাড়ি। মাও ছুটল জঙ্গলের মধ্যে দিয়ে নোলংয়ের উদ্দেশ্যে। তার পেছন পেছন ওরা দুজনও ছুটল। বৃষ্টির তেজ এখন কিছুটা কমে এসেছে। রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে তাদের দুজনেরই ভেতর ভয় আর উৎকণ্ঠার তীব্র টালমাটাল চলছে। তারা যখন নোলং পৌঁছল, তখন বৃষ্টি থেমে গিয়ে হালকা টিপটিপ ভাবটা রয়েছে। তারা উপরের উচ্চভূমি থেকে নিচের পরিত্যক্ত জায়গায় তাকিয়ে ভয়ে কাঠ হয়ে গেল। নিচে অবিন্যস্তভাবে ছুটে বেড়াচ্ছে, কি যেন খুঁজছে, আর মুখ থেকে হিংস্র গোঁ গোঁ শব্দ করছে। কিন্তু এত নিচে নামলই বা কি করে? আর এ তারা কোন রোহিণীকে দেখছে? সম্পূর্ণ নগ্ন হয়ে এলোপাথারি ছুটে বেড়াচ্ছে। তার গলায় এবং পেটের কাছ থেকে দুটো বড় কাটা অংশ দেখা যাচ্ছে। প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। মুখের সামনে থেকে দুটো সাদা দাঁত বেরিয়ে আছে, তার মধ্যে চাপ চাপ রক্তের দাগ লেগে। প্রতিটা গর্জনে তার মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা। চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখের সাদা অংশটা অত্যধিক স্ফীত লাগছে। সব মিলিয়ে নগ্নতা আর বিভৎসতার এক উন্মত্ত রূপ লক্ষ্য করল ওরা। অভিনব এবং মাও লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মাও বলল, ও আমাদের রোহিণী নয়, ওর শরীর মৃত। গলার কাছে কাটা দাগ দেখে বুঝতে পারছো না? ওর শরীরকে অবলম্বন করে আছে রাঙ্গদা। সে খুঁজছে বারংয়ের রাজ্য, যাতে সে তার প্রতিশোধ নিতে পারে। ওর খোঁজার আগে আমাদের সেই সুরঙ্গে প্রবেশ করে বারংকে আহ্বান করতে হবে। আমাদের বলতে? আমরা তিনজনকেই প্রাণ এবং আত্মা উৎসর্গ করতে হবে। সোম সাথে সাথে মাওকে ধরে বলল, না না না, এ কি করে সম্ভব? ও আমাদের বন্ধু, ভুল আমাদের, তুমি কেন খেসারত দেবে? তোমার কাছে তাহলে তৃতীয় ব্যক্তি কে আছে সোম, যে তোমার বন্ধুর জন্য নিঃস্বার্থভাবে নিজের আত্মাকে দান করবে? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না সোমের থেকে। মাও এবারে হালকা হেসে বলল, তাও যদি তুমি জানতে চাও তাহলে শোনো। মহেন্দ্র দত্তের বিরুদ্ধে বারংকে জাগ্রত করেছিল এরলাঙ্গা আর তার দুই অনুগামী। সেই দুই অনুগামী হলো একজন মহেন্দ্র দত্তের ভাই আর অন্যজন মহেন্দ্র দত্তের বাবা, যাদের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল মহেন্দ্র দত্তের। এক্ষেত্রেও তাই হবে। আমি জানি সোম, তুমি ওকে ভালোবাসো, কাজেই তোমার রক্ত হবে সোহাগের চিহ্ন। অভিনব তাকে ভাইয়ের মতো স্নেহ করে, আর আমি তাকে একজন পিতার মতো দেখেছি। আমরা তিনজন ব্যতীত আর কেউ নেই যে ওর জন্য প্রাণ দেবে। তাছাড়া আমি আসার আগে সব ব্যবস্থা করে এসেছি। আমার একমাত্র সন্তানকে আমি সবকিছু বুঝিয়ে এসেছি। পৃথিবীতে মানুষ মরণশীল, কিন্তু নিজের মৃত্যুতে যদি কোনো প্রাণ পুনর্জীবন লাভ করে, তাহলে সেই মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর হয় না। আর কথা বাড়িও না, সময় খুব কম। অন্য দিক থেকে চুপিসারে নেমে সুরঙ্গে ঢুকতে হবে। তাড়াতাড়ি চলো। সোম আর অভিনব কোনো কথার উত্তর দিল না, শুধু নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাংদা রূপের রোহিণী এখনো পাগলের মতো গোঁ গোঁ শব্দ করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। অন্ধকারকে আশ্রয় করেই সেই রাতে রোহিণীর চোখের আড়ালে সুরঙ্গের সামনে পৌঁছে গেছিল তারা। বড় ভারী পাথরটা গায়ের জোরে সরিয়ে সুরঙ্গের মুখ উন্মুক্ত করল।
ভিতরে ঢুকে আবার সেই মুখ তারা বন্ধ করে দিয়েছিল, যাতে রোহিণী ভিতরের আঁচ না পায়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা ভিতরের দিকে ঢুকে এসেছিল তারা। একটা উপযোগী স্থান দেখে অগ্নিসংযোগ করল। তারপর বেশ কিছুক্ষণ সেখানে মাও প্রথমে চোখ বন্ধ করে কি যেন প্রার্থনা করল। তারপর নিজের লাল বস্ত্রের ভিতর থেকে বের করে আনলো 3টে ধারাল ছুরি। সোমের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমার কথা আজ করেই নিয়েছিলাম, 3 জনকে একসাথে রক্ত প্রদান করতে হবে, তাই 3টে ছুরি এনেছি। নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করো, অনেক মহৎ কাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে যাচ্ছ তোমরা। শক্ত হাতে ছুরিটা ধরল সোম। অভিনব হাতের ছুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই দুজনে দুজনকে পরম স্নেহের বন্ধনে আবদ্ধ করল। তাদের দুজনেরই চোখ থেকে জল পড়ছে। মায়ের চোখও ছলছল করে উঠল সেই দৃশ্যে। সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল। তারপর 3 জনেই আগুনের পবিত্র উত্তাপে 3টে ছুরি একসাথে গরম করে নিল কিছুক্ষণ। মাও শেষবার বলল, আগুনের ওপর হাত রেখে 3 জন একসাথে কবজির ওপর সোজাসুজি ছুরি চালাবে, এক মুহূর্তেরও যেন এদিক থেকে ওদিক না হয়। তোমাদের শেষ ইচ্ছে হবে যেন রোহিণী স্বমহিমায় রাঙ্গদার আবেশ থেকে মুক্তি লাভ করে নতুন জীবন প্রাপ্ত করে। অভিনব একবার সবার দিকে তাকিয়ে কি যেন ভেবে নিল। তারপর 3 জন একসাথে আগুনের উপরে হাত রাখল। মাও ছুরিটা কবজির কাছে আড়াআড়িভাবে ধরে বলল, আমি মন্ত্র পড়া শেষ করলেই একসাথে টান মারবে। দুজনে ঘাড় নেড়ে সম্মতি জানালো। চোখ বন্ধ করে মা উচ্চারণ করল বল্লিস ভাষার মন্ত্র, বারং আহ্বানের মন্ত্র। ওম সংহং বিধিয়ৌষা বারাঙ্গাগং সং পেলুদং দাতাং লং দিংতং পার্কত লন কেতুয়া তং মুহ জগল্লা কামি শাকিং বহুয়ালং কেতনং আলা তুমি। মুহূর্তে 3 জনের কবজির শিরা একসাথে খ্যাঁচ করে একটা শব্দে কেটে গেল। গলগল করে রক্ত পড়তে থাকলো আগুনের উপর। আগুনের উজ্জ্বল আলোয় দেখা গেল 3 জনেরই চোখে জল টলমল করছে। ধীরে ধীরে হঠাৎই একটা গর শব্দ শোনা গেল। ঠিক এই শব্দটা স্বপ্নে শুনেছিল সোম। সে অনুভব করতে পারল বারং আসছে। তাদের 3 জনেরই শরীরের ভেতরটা দুর্বল হতে শুরু করল। চোখের সামনে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। অভিনব নিজেকে আর ধরে রাখতে পারল না। তার শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণ হতে থাকল। সোম অনুভব করল আগুনের আলোয় তাদের 3 জনের পেছন থেকে একটা বৃহৎ আকার সিংহের ছায়া এসে উপস্থিত হচ্ছে। একটা স্মিত হাসি ফুটে উঠল সোমের মুখে। মায়ের চোখ বন্ধ হয়ে এলো। শেষ মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, আহম বারাং আহম বারাং। সাথে সাথে একটা তীব্র গর্জন শোনা গেল। এতক্ষণে সোমও অজ্ঞান হয়ে গেছে। মায়ের শরীরও এবারে শিথিল হতে শুরু করলো। সে অনুভব করল একটা মিষ্টি উগ্র গন্ধ তার নাকে আসছে, অর্থাৎ রাংদা এখানে এসে গেছে। বারংয়ের গর্জন শুনে সে এসে পড়েছে। বহু বছর পরে আবার মুখোমুখি সংঘর্ষ হতে চলেছে 2 চিরশত্রু মহাশক্তির। ধীরে ধীরে মাওয়ের 2 চোখ জুড়ে অন্ধকার নামতে শুরু করল। সুরঙ্গের বাইরে শুরু হয়েছে তখন এক বিভৎস চিৎকার। আকাশ বাতাস চারিদিক যেন কম্পিত হয়ে উঠল তাদের আদিম দ্বন্দ্বের তাণ্ডবে। একদিকে রাংদার চিরাচরিত গোঙানিমূলক হিংস্র গর্জন এবং অন্যদিকে বারংয়ের সিংহরূপের তীব্র ধ্বনির স্বরের মাধ্যমে দুজনেই যেন এক উচ্চ মাত্রার শক্তি বিকিরণ করছে। এক অপার্থিব যান্ত্রিক সংঘর্ষের ফলে উৎপন্ন আলোড়নের তীব্র প্রাবল্য সমগ্র মেঘালয় রাজ্যের উপর যেন আকাশ ভেঙে নেমে এলো। নিজেকে আর স্থির রাখতে পারল না মাও। শরীর অবশ হয়ে আসছে।
ধীরে ধীরে অগ্নিদেবের সামনে তার শেষ বাক্য উচ্চারণ করে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিল। আধারের কোলাহলে একটি প্রাণ রক্ষার উদ্দেশ্যে চিরতরের জন্য হয়তো নিমজ্জিত হলো 3টে তাজা প্রাণ। সাক্ষী থাকল শুধু অগ্নিদেব, তাদের লাল রক্ত এবং পাথরের এই সুড়ঙ্গ। টিপ টিপ করে একটা যন্ত্রের শব্দে তার ঘোর ভাঙল। যখন চোখ খুলল তখন আশেপাশে সাদা আর সবুজ দেওয়াল দেখে সে বুঝল সে কোনো হাসপাতালের খাটে শুয়ে রয়েছে। হাত থেকে একটা স্যালাইনের চ্যানেল করা হয়েছে। একজন নার্স ঘরে ঢুকতেই সে খুব ভাঙা ভাঙা কণ্ঠে প্রশ্ন করল, আমাকে আমাকে এখানে এখানে কে নিয়ে এলো? নার্স তাকে জ্ঞানত অবস্থায় দেখে একটা মিষ্টি হাসি হেসে বলল, মাওলিং থেকে কয়েকজন খাসিয়া লোক এসে আপনাকে এবং আপনার আরেক সঙ্গীকে ভর্তি করিয়ে দিয়ে গেছে আজ সকালে। এটা শিলং সিভিল হাসপাতাল। এখন কেমন লাগছে নিজের শরীর? তার প্রশ্নের কোনো উত্তর দিল না। নার্স তার একটা জেনারেল চেক আপ করে চলে গেল। রোহিণী বুঝতে পারছে না তার সাথে কি হয়েছিল। তার একজন সঙ্গী কাকে ভর্তি করালো তারা, আর একজন সঙ্গীর কি হলো কিছুই মাথায় ঢুকছে না তার। একটা চাপা অস্বস্তি হতে শুরু করলো তার। অজানাকে জানার একটা তীব্র আকর্ষণ অনুভব করতে থাকলো। হাসপাতালের জানালা দিয়ে সূর্যের আলো ঘরের ভিতর প্রবেশ করছে, কিন্তু তার মনের ভিতরটা এখনো অন্ধকার। সন্ধ্যের পর থেকে একটু শরীরটা ভালো লাগলো তার। রাতের দিকে সেই নার্স যখন তাকে আরেকবার দেখতে এলো তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমার যে সঙ্গীকে ভর্তি করানো হয়েছিল সে এখন কোথায় আছে? তাকে আইসিইউতে রাখা হয়েছে। ওনার হাতের শিরা কাটা অবস্থায় ছিল, অনেক রক্ত বেরিয়ে গেছিল। খুব অবাক হয়ে গেছিলাম যে এত রক্ত ক্ষরণের পরেও তিনি কি করে বেঁচে ছিলেন। যাই হোক, এখন আপাতত আউট অফ ডেঞ্জার আছেন। তার নাম কি? নাম? এই রে, নাম তো খেয়াল নেই। আচ্ছা, আমি দেখে এসে বলবো। এখন শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। বলছি, আমায় একটু তাকে দেখতে দেবেন? এই প্রশ্ন শুনে নার্স একটু চমকে উঠল। একটু আমতা আমতা করে বলল, এখন মানে আপনার শরীর? তাছাড়া কেউ জানতে পারলে, মানে আমি ঠিক। দেখুন না, আমার জন্য বিষয়টা জানা খুব দরকার। আমি কথা দিচ্ছি আপনাকে, কেউ জানবে না। আর যদি কেউ জানে, আমি বলবো আমি নিজে লুকিয়ে গেছিলাম, আপনি আমাকে কোনো রকম সাহায্য করেননি। তাহলে তাহলে হবে তো? প্রস্তাবটা মনে ধরল কি না নার্সের বুঝতে পারল না তারোহিণী। কিন্তু তার কাছেও এখন মিনতি করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই সে আবার বলল, দেখুন না, একটু একটু দয়া করে আমায় নিয়ে চলুন। আপনি আপনি বুঝতে পারছেন না আমার বিষয়টা জানাটা কতটা প্রয়োজন। অবশেষে নার্স রাজি হল। রাতের বেলায় এই হাসপাতালে বিশেষ প্রয়োজন না হলে খুব কম লোকই থাকে। চুপিসারে আইসিসিইউ এর ইউনিটের সামনে তাকে নিয়ে এলো নার্সটা। রোহিণী দরজা খুলে ভেতরে ঢুকতেই মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেলল। বিছানার উপরে শুয়ে আছে সোমেশ্বর সিংহ। সে দ্রুত গিয়ে তার পাশে বসল। অজ্ঞান অবস্থায় শুয়ে আছে নিশ্চিন্তে। রোহিণীর স্পর্শেও তার তখনও জ্ঞান ফেরেনি। মাথার চুলে বিলি কাটতে আরম্ভ করেছিল রোহিণী। একটা আদিম নীরবতা যেন দুজনের মধ্যে বিস্তর লাভ করছিল। বুকের ওপর ভাঁজ করে রাখা সোমের দুটো হাতের উপর হাত রেখে নিজের মাথা রাখল সে। তার চোখ দুটো ছলছল করছে। এই মুহূর্তের জন্য বহু বছর অপেক্ষা, তবুও আজ যেন তাদের মধ্যে এক সীমাহীন দূরত্ব।
ঘটনা শেষ করতে পল্লবী মুখার্জি রেকর্ডার অফ করে দিল। তারপর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, তাহলে আপনার ভাইয়ের মতো বন্ধু অভিনব মারা গেল, কিন্তু আপনার বয়ফ্রেন্ড মানে এখন যে স্বামী সমরেশ্বর বাবু, তিনি বাঁচলেন কি করে? জ্ঞান ফেরার পর ও একটু সুস্থ হলে আমরা সেখান থেকে ফিরে উঠি কলকাতার এই জায়গায়। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এর কোনো সঠিক জবাব পাওয়া যায়নি। তবে হ্যাঁ, আমি নিজের মনে মনে একটা জবাব ভেবে রেখেছিলাম। সেটা যদি শুনতে চাও তো বলো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। হতে পারে অভিনব আমার বেঁচে ওঠার প্রার্থনা করেনি, কিন্তু যখন দেখলো দুজনে আমার জন্য প্রার্থনা করছেই, তখন সে সাহস করে আমি বেঁচে উঠলে আমার ভবিষ্যৎ জীবন যেন সুখের হয় তার প্রার্থনা করেছিল। ও হয়তো সোমের পুনর্জীবনের প্রার্থনা করেছিল, তাই আজও আমি ওর কাছে ঋণী। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই, আমার অভিনবর কাছে। কিন্তু তখনই আমি ওকে কথা দিয়েছিলাম, আমি কখনো সোমকে ছেড়ে যাব না, কখনো যাব না সোমকে ছেড়ে। রোহিণী শেষ কথাগুলো কাঁদতে কাঁদতে বলল। পল্লবী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সে কিছুক্ষণ সময় দিল তাকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তারপর রোহিণী একটু ধাতস্থ হতেই সে নিজের ব্যাগ গোছাতে গোছাতে বলল, আচ্ছা বেশ, আজ তাহলে উঠি মিসেস দত্ত। দাঁড়াও দাঁড়াও, অত দূর থেকে এলে হ্যাঁ একবার সোমের সাথে দেখা করে যাও। আসলে ও এখন একেবারেই হাঁটতে চলতে পারে না, তাই আর উঠে আসতে পারল না। হে এসো, হ্যাঁ একবার দেখা করে যাও। রোহিণী পল্লবীকে নিয়ে তাদের ঘরের দিকে নিয়ে যেতে লাগল। পল্লবীর মাথায় হঠাৎ করে দুটো বিষয়ে আঘাত করল। এক, এতক্ষণ সোমেশ্বরবাবুর গলার একটা আওয়াজও সে পায়নি। যদি সে হাঁটতে চলতে না পারে তবে সে কথা কেন বলবে না? আর দুই, সেই উটকো মরা পচা গন্ধটা কোনো ইঁদুর মরে পচে যাওয়ার গন্ধ নয়, সেটা চামড়া মাংস নষ্ট হয়ে পচে যাওয়ার গন্ধ, অনেকটা ট্যাক্সিডমি করার মতন। ট্যাক্সিডমি করার মানে মৃতদেহ স্টাফিং করে রাখা, অনেক রকম ওষুধপত্র লাগিয়ে তাকে সতেজ করে রাখার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। সে ঘরে ঢুকতেই পল্লবীর দেহ স্থাণু হয়ে গেল। সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর অদ্ভুত দর্শনের মুখোশ, ঝুল মাকড়সার জালে দেওয়াল ভর্তি। ঘরের মাঝে একটা পায়া ভাঙা খাট, একপাশে একটা ছেঁড়া ফাটা মশারি টাঙানো, তার মধ্যে শুয়ে রাখা আছে একটা মরা পচা মৃতদেহ। চামড়া মাংস পচে কালচে শক্ত আকার ধারণ করেছে। একদল মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে তার মুখের উপর। তার একপাশের ছোট্ট টেবিলে কয়েকটা ওষুধ রাখা, কিছু আধ খাওয়া খাবারের প্লেট, সেখানেও কিছু মাছি উড়ছে। পাশে রাখা একটা জলের গ্লাস আর আজকের দেওয়া এক কাপ চা। এতক্ষণে পল্লবী বুঝল গন্ধটা আসলে কিসের থেকে আসছিল। বৃদ্ধা হাসতে হাসতে সেই মৃতদেহের চুলে হাত বোলাতে বোলাতে বলল, সোম, হে সোম, দেখো আমাদের গল্প শুনতে একজন এসেছে। মুখ থেকে আর্তনাদ করার মতো শব্দও বেরোচ্ছে না তার। শরীরটা শিথিল হতে থাকলো তার। ভেতর থেকে একটা গা গোলানো বমির উদ্রেকের অনুভূতি হলো। আর শালীনতা বজায় রাখা সম্ভব হলো না। দুবার সেখানেই হড়হড় করে বমি করে দিল। তারপর অসাড় হয়ে পড়ে গেল দরজার কাছে। শেষ মুহূর্তে ঝাপসা চোখে একটা দৃশ্য দেখতে পেল পল্লবী। রোহিণী সোমের মৃতদেহের মাথায় একটা চুম্বন করে বলছে, সোমকে জানো, সোমকে আমি কথা দিয়েছিলাম আমি কখনো ছেড়ে যাব না,
যেতে যেতে দিইনি আমি, যেতে দেখো দেখো আমি আমি যেতে দিইনি, দেখো দেখো আমি আমি যেতে দিইনি। তারপর বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকলো। দেখো তীব্র মানসিক রোগী হয়ে বসে আছে সে। খনা খনা কণ্ঠে গান গাইতে শুরু করলো সে। এই গানটা যে কখনো এতটা ক্রিপি আর ভয়ঙ্কর হতে পারে সেটা স্বপ্নেও কল্পনা করেনি হয়তো পল্লবী। ওরে ওরে ছেড়ে দিলে সোনার ঘর, আর আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। পল্লবীর চোখের সামনে অন্ধকার ঘনাতে থাকলো। এখন তার মুখের সামনে পড়ে আছে একটা সাদা হাস্য মুখোশ, রাংতার মুখোশ। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, রুবিনা, সৌরভ এবং সৃষ্টি। গল্পের শব্দ সংযোজনে ছিল পিয়ালি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য ও শঙ্খ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন শ্রী শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।